উনি বেঁচে গেছেন যে বাংলায় বিজেপি সরকার গড়েছে, পিপিলিকার পাখা গোজায় মরিবার তরে, সব কথাগুলো ওনার সঙ্গে যায়। মানুষ পোগো চ্যানেল না দেখে ওনাদেরকে দেখছে। মুখ তো নিজের পূর্বে 21শে জুলাই আজ বাদল অধিবেশনের প্রথম দিন পশ্চিমবঙ্গের নতুন ভাষানীতির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়ে দিলেন এবারে সরকারি কাজকর্মে বাধ্যতামূলক হবে বাংলা ভাষা। বাংলার ক্ষেত্রে এই পদক্ষেপ কতটা গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এবং এর জন্য আমি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে নতমস্তকে প্রণাম জানাই যে এই সিদ্ধান্তটা পশ্চিমবঙ্গের জন্য অনেক আগে নেওয়া উচিত ছিল। আগের যে সরকারগুলি এই রাজ্য চালিয়ে গেছেন, কমিউনিস্ট, কংগ্রেস, তৃণমূল, তারা কোনোদিন ভাবেনি। কমিউনিস্ট ইংরাজি ভাষা নিয়ে নাক সিটকেছেন, কিন্তু তাও বাংলাকে ভালোবেসে জড়িয়ে ধরেননি। তৃণমূল জয় বাংলা বলেছে, কিন্তু কোনোদিন বাংলা ভাষার গুরুত্ব, বাংলা ভাষার প্রাধান্য কোনোদিন দিয়েছে বলে আজ পর্যন্ত একটা বক্তব্যেও মুখ্যমন্ত্রীকে শোনা যায়নি। আজ অফিসিয়ালি পশ্চিমবঙ্গ সরকার এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন বাংলা ভাষার প্রাধান্য। এটা অনেক আগে হওয়ার কথা ছিল এবং এটা আমরা অত্যন্ত খুশি। এবং সাধারণ মানুষের কাছে শুধু তাই নয়, আমি পলিটিক্যাল পার্সপেক্টিভটা ছেড়ে দিলাম, আমি একদম গ্রাউন্ড জিরোর কথা বলছি। সাধারণ মানুষের কাছে বাংলা ভাষা একটা দরখাস্ত লিখে জমা দেবে ডিএম অফিসে, বাংলা ভাষা একটা দরখাস্ত লিখে বিডিও অফিসে জমা দেবে, সেই প্রাধান্যতাটা পেলো এবং সাধারণ মানুষের জন্য অনেক উপকার হয়। মুখ্যমন্ত্রী তার পাশাপাশি এও জানিয়েছেন যে বিভিন্ন এলাকার যে স্থানীয় সমস্যা সেটা বিধায়করা পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল রাখবেন এবং সেটা মন্ত্রীদের উত্তর দিতে হবে। মারাত্মক সুন্দর পদক্ষেপ, অসাধারণ পদক্ষেপ। এবং উনি দেখিয়ে দিয়েছেন যে বিগত সরকারগুলো কি হতো, মন্ত্রীদের প্রশ্ন করা হলে বিরোধীদের তো বলতেই দেওয়া হতো না, দলের বিধায়ক যারা বলতেন তাতেও উত্তর দেওয়া হতো না। কিন্তু এবারে উত্তর এবং কাজ দুটোই করতে হবে। এটাই হচ্ছে গুড গভর্নেন্স, এটা হচ্ছে রাম রাজত্ব। রাম রাজত্ব এবং গুড গভর্নেন্সের কথা শুধুমাত্র মুখে নয়, খাতায় কলমে কিভাবে করতে হয় তা শুভেন্দু অধিকারী মহাশয় দেখাচ্ছেন। এবং যারা বিরোধী আসনে এখন বসে আছেন তারাও নিজেরা কিন্তু ফিস করছেন, উইসপার ক্যাম্পেনিং করছেন যে অসাধারণ পদক্ষেপ। আমিও অনেকজনের সঙ্গে কথা হলো, তারা বলছিলেন যে অসাধারণ পদক্ষেপ, এটা আগে হলে ভালো হতো। আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা করেননি কেন? বলতো হ্যাঁ হয়নি, এখন হয়েছে, ভালো হচ্ছে। এই পদক্ষেপ নিয়ে ফিরহাদ হাকিমও বলছেন যে আজ বিধায়কদের যে সম্মান তিনি দিলেন তা আগে কখনো দেখিনি। আমি শাসক ও বিরোধী এই দুই ভূমিকাতেই থেকেছি, কিন্তু আমি ছিলাম সেই সময় হাউসে, এবং ওনার বক্তব্য দেওয়ার, ওনার কথা বলার পর যত বিরোধী আসনে বিধায়ক ছিলেন, মানে কোনো লবির কথা বলছি না, ওনার তো অনেকগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, প্রত্যেকেই কিন্তু সমর্থন জানিয়েছেন এবং প্রত্যেকেই বলেছেন যে এটা একটা ভালো উদ্যোগ। অপরদিকে দেখা যাচ্ছে যে সামনেই 21শে জুলাই, এই ভোটের ভরাডুবির পর তৃণমূল দুই ভাগে ভাগ হয়ে গেল। আমি দেখলাম তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ওই দিকে যাবেন না, এই দিকে আসুন। মানুষ এই বর্ষাকালে একটু এন্টারটেনমেন্ট প্রয়োজন, দেখছেন। আর 21শে জুলাই নিয়ে আমরা সত্যি, আমি ব্যক্তিগতভাবে বা আমাদের সরকারের কেউ ভাবিত নয়। আমরা আমার শ্রাবণী মেলা চলছে সেটা নিয়ে ভাবিত, আমাদের আগামী কি কি কার্যক্রম রয়েছে সেগুলো নিয়ে ভাবিত, মানুষের ইস্যু নিয়ে ভাবিত। 21শে জুলাই তৃণমূলের ইস্যু, কংগ্রেস থেকে চুরি করা ইস্যু। এখন আপনি ধরুন চুরি করলেন, আপনার কাছে চুরির ধন রাখতে পারবেন নাকি? সেও তো চুরি হয়ে যাবে। সে চুরি চলছে 21শে জুলাই। তোমার এই যে 21শে জুলাই যে ঘটনা ঘটেছিল, ওদের তো দাবি ছিল যে ভোটার কার্ডই একমাত্র পরিচয়পত্র হবে, সেই হিসেবে মিছিল যাওয়ার কথা ছিল ইলেকশন কমিশনের দিকে, কিন্তু প্রশাসনিক ভবনের দিকে মিছিল গেছিল। অন্য কোনো ন্যারেটিভ কাজ করছিল সেই সময় মনে হয় আপনার? ন্যারেটিভ তো অবশ্যই ছিল, এবং যাতে নিজেকে হাইলাইট করে নিজেকে একটা জায়গায় পৌঁছানো যায় সেটার চেষ্টা উনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে করেছেন। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, 21শে জুলাই যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারগুলির খবর কি? 21শে জুলাইয়ের যে রিপোর্ট কিছুক্ষণের মধ্যেই সামনে আসবে, সেই রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় কবে নিয়ে আসবেন? দলীয়ভাবে মুখ তো নিজের পূর্বে। 21শে জুলাই পুরোটায় যারা শহীদ হয়েছিলেন
তাদেরকে সম্মান জানানোর জন্য নয়। আমরা দেখেছিলাম সরকারে আসার পর তৃণমূল 21শে জুলাইয়ের মঞ্চে পাগলু ডান্স চালিয়েছে। তো ওনাদের মানসিকতা, ওনাদের সংস্কৃতি বাংলার মানুষ আজ 15 বছর পর জবাব দিয়ে দিয়েছে। একটু অন্য প্রসঙ্গে আসি। অভিষেক ব্যানার্জি দেখা যাচ্ছে বরাবরই চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়েছেন, কিন্তু এবারে হাইকোর্ট জানিয়ে দিয়েছেন যে প্রয়োজন হলে SSKM এ চিকিৎসা করুন, তার রিপোর্ট আসবে, তারপরে সেই নিয়ে সিদ্ধান্ত এই চোখ নেওয়া হবে। কেমন চোখ, যে চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে হয়, মানে আমেরিকা। তাহলে 15 বছরে কি করলেন এই বাংলা? একটা চোখের চিকিৎসা করার মতো পরিকাঠামো তৈরি করতে পারেননি। ছি 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 ছি। দেশে অনেক মানুষ চিকিৎসা করান, আপনি ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেগুড়ে বালি। কিছুদিন আগে আমরা দেখলাম যে অভিষেক ব্যানার্জির যে আমতলা অফিস, সেখানে বুলডোজার চলেছে। তারপরে তিনি বলছেন যাদের আমাকে নিয়ে সমস্যা তারা দলে ফিরুন, 1 ঘন্টা পরে আমরা আরে ইস্তফা দিয়ে দেব। শোনো গো আমার, অনুব্রত বলতেন, খুব কষ্ট হচ্ছে বলো, অনুব্রতর সঙ্গে কথা বলতে বলুন। অনুব্রত তো সরাসরি বলেছেন যে আমি থাকাকালীন এত টাকা দিতাম, তারপর ও এসে এত টাকা দিত, সরকারি কোষাগারের টাকা চুরি করেছে। ওদের সঙ্গে কথা বলতে বলুন। এই ফ্যামিলি ড্রামা, এবং সেই ফ্যামিলি ড্রামা থেকে মানুষের একটাই লাভ হচ্ছে, সবকিছু জানতে পারছে চুরিটা কে করেছে, চোরটা কে চোর সেটা জানতে পেরে গেছে। বাংলা মানুষ রায় দিয়ে দিয়েছে, পুলিশ এবার ব্যবস্থা নেবে। দেখুন, ঘরে থাকেন না শ্রীঘরে থাকেন। কিন্তু এই অভিষেক ব্যানার্জি তো এই পুলিশদেরই উর্দিধারী চোর বলছেন, কারণ তার অফিস থেকে নাকি নথিপত্র, ল্যাপটপ এইসব তারা চুরি করে নিয়ে গেছে। তাই উর্দিধারী চোর পুলিশকে বলছে? যতদিন ক্ষমতায় ছিল সেই পুলিশের বিরুদ্ধেও তো নানান অভিযোগ উঠেছিল, কোনোদিন ব্যবস্থা নিয়েছেন? পুলিশ নথি সংগ্রহ করবে, পুলিশের কাজ করবে, পুলিশের কাছে 100% কাজ করার যে ক্ষমতা সেটা এই পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে এবং দেখিয়েছে গুড গভর্নমেন্টসে যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, শাসকের আইন নয়। ওনার ঝাল লাগছে, ওনার ভয় লাগছে, লাগতে দিন। এখন তো এই যে উর্দিধারী চোর বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ধরনের কথা বলেছেন যে পুলিশকে বলেছে নিরপেক্ষভাবে কাজ করুন। তাহলে ওনাদের জ্ঞান আপনারা শুনছেন এখনো? বাংলার মানুষ শুনছেন না? আপনারা তো এন্টারটেইন করছেন কেন? ছাড়ুন তো, কে কি বললো, বাংলার মানুষ খুশি আছে। এই যে 1 ঘন্টার মধ্যে পদত্যাগ দিয়ে দেব। এক মিনিট, ওনাদের বিধায়করা বিধানসভায় এসে বলছেন ওনাদের কথা। যদি এটা মারাত্মক অভিযোগ হয়, আমরা দেখেছিলাম বিরোধী দল থাকাকালীন বিজেপি প্রতিটা ইস্যু বিধানসভায় তুলতেন। এই যে ইস্যু, সেই ইস্যু ওনাদের দলের তো এতজন বিধায়ক আছেন, কে কোন লবির আমি জানি না, তারা এসে কি বলেছে একবারও বিধানসভায়? এনেছে, বলেছে? কারণ ওনাদের দলের বিধায়করা এবং যারা সাংসদ রয়েছেন তারা মনে করেন চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং চুরিটা শিখিয়েছেন তারা, এবং সেই জালে প্রত্যেকেই চুরি করেছে। এই যে অভিষেক ব্যানার্জি বলেছেন যে 1 ঘন্টার মধ্যে পদত্যাগ দিয়ে দেবো দলে ফেরার পরে, শতাব্দীরা এই প্রসঙ্গে বলছেন যে 5 তারিখে যদি পদত্যাগ করে দিত তাহলে দিদিকে এমন দিন দেখতে হতো না। তার রাজনীতি ড্রামা সিম্প্যাথি পাওয়ার জন্য ড্রামা করছে, টোটাল ড্রামা। এই ড্রামা মানুষ পোগো চ্যানেল না দেখে ওনাদেরকে দেখছে। অপরদিকে ভাইপোকে ক্রিমিনাল বলে আক্রমণ করছেন মদন মিত্র। অভিষেকের বিরুদ্ধে খুনেরও জড়িত থাকার অভিযোগ জানাচ্ছে তিনি। মদনবাবুকে বলবো, মদনবাবু এতদিন আপনি বলার সুযোগ পাননি। ধন্যবাদ জানান এই নতুন পশ্চিমবঙ্গ সরকারকে, যে পশ্চিমবঙ্গ সরকার বাংলায় গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে। আপনি বলতে পারছেন। এই যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে ডিজে মামলা এতদিন ধরে চলেছিল, অক্টোবর অবধি তার যে রক্ষা কবচ সেটা বহাল রইল, কিন্তু তার শর্ত একটাই যে তাকে এই তদন্তে পুরোপুরি সহায়তা করতে হবে। কিন্তু এই যে নমুনা দিতে ফাইনালি উনি রাজি হলেন, কিন্তু তিনি আর্জি করেছিলেন যে সেই কণ্ঠস্বর যেন অন্য কোনো মামলায় ব্যবহার না করা হয়। কি কারণ থাকতে পারে এর পিছনে? অন্য কোনো মামলায় যাতে ব্যবহার না করা হয়, ডর সবকো আচ্ছা লাগা। আর একটা কথা বলি, ওনাকে যদি উনি বেঁচে গেছেন যে বাংলায় বিজেপি সরকার গড়েছে, বাংলায় যদি এই আইনের শাসন প্রতিষ্ঠা না হতো, ওনারা যেভাবে সরকার চালিয়েছেন শাসকের আইন থাকতো, এতদিন ভাইপো ঘর নয় শ্রীঘরে থাকতো। উনি পকেটে হাত দিয়ে 40 মিনিট ধরে বলে যান প্রশ্ন করা যাবে না, এসব দিন শেষ তো। অহংকার পতনের একমাত্র কারণ, পিপিলিকার পাখা গোজায় মরিবার তরে, সব কথাগুলো ওনার সঙ্গে যায়। দেখুন কি হয়। আমি আপনাকে আজকে দাঁড়িয়ে এখানে বলছি, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, সময় লাগবে, দেরি হবে, কিন্তু উনি যে অত্যাচার করেছেন, উনি যে চুরি করেছেন,
ওনার ঘরটা ঘর নয়, ওনার ঘরটা শ্রীঘর হবে। এটা বাংলার মানুষের দাবি, বাংলার মানুষের কণ্ঠস্বর। বাংলার মানুষ চায় এই ব্যক্তিগুলো শ্রীঘরে যাক। বিজেপি ক্ষমতায় আসার আগে সুকান্ত মজুমদার, যাকে গরু পাচারকারী বলে দাবি জানিয়েছিলেন, বিজেপিতে জয়েন করার পরেই শ্রমিক ভট্টাচার্যের কথায় বলতে চাইছেন যে তিনি গুণীজন হয়ে গেছেন। বিষয়টাকে কিভাবে দেখছেন? সুকান্ত মজুমদার মানে প্রকাশ্যিক বড়াই, আগে তো বলা হয়েছিল তিনি গরু পাচারকারী, তারপর যখন তিনি বিজেপিতে জয়েন করলেন ওনাকে গুণীজন ব্যাখ্যা করা হলো, মানে উত্তরবঙ্গের রাজনীতি তোলপাড় এই আলোচনায় সেই বিষয়ে। উত্তরবঙ্গের বিষয়ে উত্তরবঙ্গের মানুষকে জিজ্ঞাসা করুন। মানুষের যে মত, সেই মতকে প্রাধান্য দেওয়া উচিত, এবং এটা যারা উপনেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে কথা বলাই মনে হচ্ছে সব থেকে আপনাদের শ্রেয় হবে। শেষ একটা প্রশ্ন করব, যে নিটের এই যে প্রশ্ন ফাঁস নিয়ে যে একদম রাজনীতি তোলপাড় হয়ে যাচ্ছে, সোনাম ওয়াংচু সে 20 দিনের অনশন অবধি করেছেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছেন, এবং সিজেপির যে দুজন। সোনাম ওয়াংচুং এর ফান্ডিং কোথা থেকে হয়? কোথা থেকে হয়? আমরাও তো এখানে অনশন দেখেছিলাম, প্যাটিস খেয়ে, চিকেন প্যাটিস খেয়ে অনশন সিঙ্গুরে। আমি প্রশ্ন করছি, উনি দেশের যদি মঙ্গল চান এসে কথা বলুন, নাটক করছেন কেন? আমাদের সম্মানীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি নিজে চেষ্টা করছেন, সরকার চেষ্টা করছে। একটা জিনিস হতে পারত যে সরকারের কোনো সদিচ্ছাই নেই, এই রাজ্যে যেমন চাকরি চুরি হয়েছে, সরকার বারবার চাকরি চুরিটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে। এখানে তো সেটা হচ্ছে না, যেটা হয়েছে সেটা তদন্ত চলছে, সেটার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি ওয়াংচুং কি আছেন, ওনাকে বলবো যাদের টাকায় এগুলো করছেন ভুল করছে, আপনাকে ভুগতে হবে। এমনকি ককরোচ জনতা পার্টি আজকে জেপি নাড্ডার সাথে বৈঠক অবধি করেছেন। তারপরে তো নোংরামি করছে সংসদ ভবনের সামনে। দেখে নেবে আমাদের যারা ন্যাশনাল লিডার রয়েছেন, তারা এই বিষয়টা দেখছে, নজর দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ।